প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কোভিড-19 এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এর কারণে তোমরা বাসায় বসে আছো, প্রতিষ্ঠানে এসে ক্লাস করতে পারছো না। তারই প্রেক্ষিতে অনলাইন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আমার পরিচয় আমি দিচ্ছি। আমি ফাহিমা আক্তার, ইনস্ট্রাক্টর, লাইফলাইন পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। টেক্সটাইল তৃতীয় পর্ব, সোশ্যাল সায়েন্স 2। এসো আমরা দেখে নিই আজ কি পড়ব। ইতিহাস প্রাগৈতিহাসিক আমলের বাংলাদেশ এবং বাংলাদেশের আবহাওয়া অধিবাসীর অধ্যায়ের বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি পাঠ্যাংশ থেকে। এসো আমরা বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে ধারণা নিই। বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছে। বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে নানা মত রয়েছে। কেউ কেউ মনে করেন বঙ্গ নাম থেকে বঙ্গাল এবং পরে বাঙ্গালা নামের উৎপত্তি হয়েছে। কারো কারো মতে বং নামে এক জনগোষ্ঠী এ অঞ্চলে বাস করত এবং তাদের নাম অনুসারে এলাকাটি বঙ্গ নামে পরিচিতি পায়। আবার মহাভারতের মতো মত অনুসারে বলিরাজ এর 5 পুত্র সন্তানের এক সন্তানের নাম ছিল বঙ্গ। তার অধিকারভুক্ত দেশই বঙ্গ নামে পরিচিতি লাভ করে। আবার মুসলমানদের পুরাণ কাহিনী অনুসারে হজরত নূহ আলাইহিসসালাম এর পৌত্র হিন্দ এর দ্বিতীয় পুত্রের নাম ছিল বঙ্গ। তার নাম অনুসারে এ অঞ্চলের নাম হয় বঙ্গ। আবার দেখো, আবুল ফজল রচিত গ্রন্থ আইনি আকবরী হতে তখন বাংলার সীমারেখা ও নামের হদিস পাওয়া যায়। চট্টগ্রাম থেকে তেলিয়াগুড়ি পর্যন্ত 400 কোষ এবং উত্তর পাহাড়ি এলাকা থেকে হুগলির গড় মান্দারণ পর্যন্ত 200 কোষ পর্যন্ত বিস্তৃত এলাকা মিলে সুভা বাংলা বা বাংলা প্রদেশ ধরা হতো। তার গ্রন্থে উল্লেখ আছে যে সে সময়ের বঙ্গ নৃপতিগণ 9 মিটার উঁচু এবং 18 মিটার চওড়া আল নির্মাণ করতেন। বঙ্গ শব্দের সঙ্গে আল যোগ হয়ে বঙ্গাল বা বাংলা শব্দের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। তাহলে বাংলা শব্দে বঙ্গ শব্দের অর্থ থেকে কিভাবে বাংলা শব্দের উৎপত্তি হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এখান থেকে একটু কিন্তু ভালো করে পড়বে, তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আকারে কিন্তু এসেই যায়, বঙ্গ থেকে আসেই। এবার আমরা জেনে নিই বঙ্গ সীমারেখা সম্পর্কে। বঙ্গের সীমানা। প্রাচীন বঙ্গের ভিন্ন ভিন্ন জনপদগুলোর নাম ও তাদের সঠিক সীমানা নির্ণয় করা সম্ভবপর নয়, কেননা কালের পরিবর্তনে জনপদের নাম ও সীমানার পরিবর্তন হয়েছে। দেখো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এর আগের পাঠে তোমরা পড়েছ আমাদের প্রাচীন জনপদগুলোর নাম। সেই থেকে আমাদের বাংলাদেশ কিভাবে হলো। প্রাচীন গৌড়, বরেন্দ্র, সমতট, পুন্ড্র, হরিকেল, কামরূপ, চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদের কোনটি সম্পূর্ণ এবং কোনটির কতকাংশ নিয়ে আজকের বাংলাদেশ গঠিত। বাংলাদেশের আয়তন 1,47,500 বর্গ কিলোমিটার। বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট ও 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 51 মিনিট ও 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। বাংলাদেশের আঞ্চলিক জলসীমা 12 নটিক্যাল মাইল এবং গভীর সমুদ্র ইনকামিক জোন 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়বে, তোমাদের কিন্তু সাধারণ জ্ঞান হিসেবে খুবই আসে এখান থেকে প্রশ্ন। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার গভীর সমুদ্র ইনকামিক জোন কত, ইকোনমিক জোন কত নটিক্যাল মাইল,
তারপর হচ্ছে জলসীমা কত ন্যাটিক্যাল মাইল, এই প্রশ্নগুলো কিন্তু আসে। বাংলাদেশের আয়তন কত, ঠিক আছে, এভাবে। এরপরে বাঙালি চরিত্রের আবহাওয়ার প্রভাব সম্পর্কে আমরা ধারণা নিই। নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে যথার্থই বলেছেন, বাংলার ইতিহাস রচনা করিয়াছে বাংলার ছোট বড় অসংখ্য নদ নদী। এই নদ নদীগুলি বাংলার প্রাণ, ইহারাই বাংলাকে গড়িয়াছে। বাংলার আকৃতি প্রকৃতি নির্ণয় করিয়াছে যুগে যুগে, এখনও করিতেছে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত প্রতিটি ঋতুই আবির্ভূত হয় তাদের আপন মহিমা নিয়ে। বস্তুত এই নদীমাতৃক বাংলার সবুজ শ্যামলিমা, উদার সীমাহীন আকাশ, ষড়ঋতু বিচিত্র প্রকাশ বাঙালির চরিত্র ইতিহাসকে নানাভাবে প্রভাবিত করেছে। দেখো কিভাবে প্রভাবিত করেছে, মোট 12টি পয়েন্ট নিয়ে প্রভাবিত করেছে। আমরা দেখে নিই পয়েন্টগুলো কি। প্রথমত হচ্ছে শ্রমবিমুখ ও আরামপ্রিয়। বাংলার আবহাওয়া বাংলাকে করেছে সুজলা সুফলা শস্য শ্যামলা। এখানকার মাটি আর্দ্র বলে অল্প পরিশ্রমে প্রচুর ফসল উৎপন্ন হয়। জীবন জীবিকার জন্য এদেশের তেমন কোনো কঠোর পরিশ্রম করতে হতো না, তাই এখানকার অধিকাংশই মানুষ শ্রমবিমুখ ও আরামপ্রিয়। বাঙালিয়া প্রকৃতি নির্ভরতা ও ভাগ্য বিশ্বাস। ঐতিহাসিকভাবে এ দেশবাসী অধিকাংশ কৃষি নির্ভরশীল। এই কৃষি নির্ভরশীলতার দরুন বাঙালিরা প্রকৃতি মুখাপেক্ষী ও ভাগ্য বিশ্বাসীতে পরিণত হয়। কোনো বছর ভালো ফসল হলে তারা প্রকৃতির আশীর্বাদ হিসেবে গণ্য করত। এইভাবে জীবনের ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ভাগ্যের উপর বিশ্বাস করত। দেখো, অরক্ষণশীল মনোভাব। অসংখ্য নদ নদী পরিবেষ্টিত বাংলার জনগণের জীবনযাত্রা প্রণালী নানাবিধ পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়েই গড়ে ওঠে। রক্ষণশীলতা বাঙালি জাতির মনে কখনোই শিকড় গাড়তে পারেনি। যুগে যুগে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মকে সরল প্রাণ বাঙালিরা সহজভাবেই গ্রহণ করেছে। এরপরে সরল প্রাণ অথচ সংগ্রামী বিদ্রোহী। বাংলার মানুষ সরল প্রাণের, তাই না? কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি, সব কিছুর সাথে তারা মোকাবেলা করেছে, তাই না? একটু দেখে নিই। দেখো, বাংলার আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ভৌগোলিকে পরিবেশে দেশবাসী সরল প্রাণ ও শান্ত স্বভাবের হয়ে আসছে, কিন্তু ঋতুর বৈচিত্র্যের কারণে ঝড় জলোচ্ছ্বাসের সাথে এদেশের মানুষকে যুদ্ধ করতে হয়। এখনও তো হচ্ছে, তাই না? দক্ষিণবঙ্গের মানুষদেরকে কিন্তু প্রচুর জলোচ্ছ্বাসের মুখোমুখি হতে হয়, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী। কারো অধীনে মাথা নিচু করে থাকা বাঙালির স্বভাব নয়। অধিকার রক্ষায় যুগ যুগ ধরে বাঙালিরা প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছে, বিদ্রোহ করেছে। এরপরে আসি প্রাপ্তিতে নয় ত্যাগে বিশ্বাসী। বাংলার আবহাওয়া এদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে ত্যাগী। দেশের জন্য প্রাণ দিয়েছে অগণিত মানুষ। ব্রিটিশ খেদাও আন্দোলন এদেশের সন্তান তিতিমুর, সূর্য সেন, প্রীতিলতা সেন, ক্ষুদিরাম জীবনদান করেছেন। এদের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তারপরে হচ্ছে আমরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছি, যা ইতিহাসে এটা বিরল ঘটনা। এরপরে আসো উৎসবপ্রিয়। বাংলার মানুষ কিন্তু উৎসবপ্রিয়, তাই না? আমরা বিভিন্ন উৎসবগুলো উদযাপন করি আমাদের সংস্কৃতি থেকে। বলতে পারবে কি কি উৎসব? আমরা বৈশাখী উৎসব করি, বসন্ত উৎসব করি, শীতকালীন উৎসব করি, তাই না? নবান্ন উৎসব যেটাকে বলা হয়। এই উৎসবগুলো হচ্ছে কি আমাদের বাঙালি চরিত্রে শানিতভাবে আছে। এরপরে কবি শিল্পী রূপ। বাংলার আবহাওয়া অন্যান্য দেশের থেকে ভিন্নতর।
কারণ আমাদের 6টি ঋতু 6 রূপে সেজে আসে, তাই না? তখন কি হয়, আমাদের কবিদের মনে এই ঋতুর জন্য আবেগপ্লুত হয়ে যায়, মন শিহরিত হয়ে ওঠে। এর কারণে বিভিন্ন রচনা, তারপরে গান, অসংখ্য কবিতা, হ্যাঁ, কবিরা গেয়েছেন। এরপরে ব্যবসা বাণিজ্যর প্রবণতা। আবহাওয়া আর নদ নদীর অবস্থানে বাংলার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র উন্নত হয়েছে, ফলে বাঙালিরা হয়ে উঠেছে ব্যবসায়িক মাত্রিক। তারপরে আসো বিচিত্র পেশাজীবী। মানুষের পেশা ভৌগোলিক আবহাওয়ার দ্বারাই নিয়ন্ত্রিত। সিলেটে পাহাড়ি এলাকা, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানে চা উৎপন্ন হয়, সেখানকার কিন্তু মানুষজন বেশিরভাগই হচ্ছে কি চা বাগানে কর্মে লিপ্ত। এছাড়াও যেদিকে হচ্ছে নদীমাতৃক দেশ, হ্যাঁ, হাওর বিল আছে, সেইখানকার মানুষরা কি মাঝি হয়, নৌকা চালায়, হ্যাঁ, তারপরে হচ্ছে জেলে হয়, মাছ ধরে, হ্যাঁ, এইভাবে তারা বিভিন্ন পেশায় বিচিত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। পোশাক পরিচ্ছদ। আমাদের দেশে ঋতুভেদে আমরা পোশাক পরিচ্ছদ ব্যবহার করে থাকি। যেমন শীতকালে আমরা কি করি, মোটা সুতি কাপড় পরি, রেশমি মোটা কাপড় পরি, এবং গ্রীষ্মকালে কিন্তু পাতলা ঢিলেঢালা সুতি কাপড় পরিধান করি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো খাদ্যাভ্যাস। বাঙালির খাদ্যাভ্যাস আবহাওয়ার উপর নির্ভরশীল। এদেশের আবহাওয়ায় ধান, ডাল, আম, কাঁঠাল প্রভৃতি ভালো জন্মে কিন্তু। এছাড়াও নদ নদী, খাল বিলে প্রচুর মাছ পাওয়া যায়। এই কারণে কিন্তু বাঙালিদেরকে মাছে ভাতে বাঙালি বলে। অপরাধ প্রবণতা। ফরাসি অপরাধ বিজ্ঞানী লম্প্রোস বলেছে, ভৌগোলিক আবহাওয়াগত কারণে অপরাধ সংঘটিত হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশের চর অঞ্চলে লোকদের মারামারি বেশি লিপ্ত হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা কিন্তু জানলাম যে বাঙালি চরিত্রের আবহাওয়ার প্রভাবগুলো কিভাবে পড়ে সেই সম্পর্কে। এবার আমরা জানব প্রাগৈতিহাসিক ও প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে। প্রাগৈতিহাসিক যুগে আর্থসামাজিক অবস্থা। বাংলার প্রাগৈতিহাসিক যুগে আর্থসামাজিক অবস্থা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। তবে নব্যপ্রস্তর যুগের মানুষেরা পাথরের তৈরি হাতিয়ার ছিল বেশ মসৃণ, সূক্ষ্ম ও তীক্ষ্ণ। এ যুগে বাংলার জনগোষ্ঠী কিছু কিছু কৃষিকাজ করতে পারত, পানিতে চলাফেরা করার জন্য নৌকা তৈরি করতে পারত, পশম ও সুতা দিয়ে কাপড় বুনতে পারত, কেউ মারা গেলে কবর দিতে হয় সেটা জানত। এছাড়াও মাটির পাত্র তৈরি ও ব্যবহার করতে জানত। তারা ছবিও আঁকতে পারত। নব্যপ্রস্তরের শেষের দিকে আসে কিন্তু ত্রাম্য যুগ। এই যুগটা তামার ব্যবহার করত। ধাতু হিসেবে তামাই হচ্ছে প্রধান ছিল। তামা দিয়ে তারা ব্যবহার্য জিনিসপত্র ও অস্ত্র তৈরি করত। এই যুগে তারা পোড়া মাটির বাসনও তৈরি করত। রান্নাও তারা কিন্তু এই যুগে শিখেছিল। তারপরে হচ্ছে প্রাচীনকালের বাংলার আর্থসামাজিক অবস্থা। নৃতত্ত্ববিদদের মতে প্রাচীন বাংলার জনগোষ্ঠী পর্যায়ক্রমিক উন্নতির দিকে ধাবিত হতে থাকে। প্রাচীন বাংলার নিষাদ জনগোষ্ঠী প্রথম কৃষিকাজে বেশ দক্ষতা প্রকাশ করে। তারা সমতল ভূমিতে কৃষিকাজ করত, তারপরে পাহাড়ি এলাকা ঢালুগুলোতে চাষবাস করত। তারা বিভিন্ন ফল ফলাদি চাষ করত, চাষবাদ করত, মাছ চাষ করত। হ্যাঁ, তারা আদা ও হলুদের চাষ করত, তার মানে তারা আদা ও রসুন খেতে জানতো। তারপরে হচ্ছে এই যুগে কিন্তু হচ্ছে আবার হিসাব নিকাশের বিষয়টাও কিন্তু চলে আসে। এই প্রাচীনকালের বাংলার আর্থসামাজিক অবস্থানে মানুষ কিন্তু হিসাব করতে শিখেছে। তারা কিন্তু তখন কুড়ি কুড়ি করে গণনা করত। ক্রমে ক্রমেই কিন্তু তারা এভাবে উন্নতির দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে আজকে আমরা এই আধুনিক যুগে এসে পৌঁছেছি। তাহলে আমরা কিন্তু অনেক কিছুই আজকে পড়লাম। এই পড়াগুলো কিন্তু
তোমরা বাসায় ঠিক মতো করে পড়বে, কারণ তোমাদের কিন্তু সামনেই পরীক্ষা। এগুলো থেকে সুন্দরভাবে কিন্তু প্রশ্ন আসবে, তোমরা কিন্তু কেউ বাসায় বাবা বসে থাকবা না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারেই ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আমি করোনার জন্য যা বলতে চাচ্ছি সেটা হাত ধুই, মাস্ক পরি, করোনা মুক্ত দেশ গড়ি। সবাইকে ধন্যবাদ।